দাদুর ঘরে দাদুকে ঘিরে আমরা গোল হয়ে বসেছিলাম। শিমুলতলা গ্রামটাতে ইদানিং সন্ধে হলেই লোডশেডিং হচ্ছে। দিদা তাই দুঃখ করে বলছিল, তোরা এলি আর কারেন্ট যাওয়া শুরু হলো। তবে তাতে আমাদের অসুবিধার কিছুই হচ্ছিল না। বাড়ির চারিদিকেই গাছপালা, কাছেই পুকুর, দুপুর গড়ালেই বেশ মিঠে বাতাস বয়। আর সন্ধে হলেই দাদুকে ঘিরে গল্পের আসর জমে ওঠে। দাদু লণ্ঠনের আলোটা একটু উস্কে দিতেই ছোটু বলে উঠল, রোজ রোজ বানানো ভূতের গল্প বলো, তুমি নিজে কখনো ভূত দেখোনি? দেখেছি তো, কিন্তু তোরা ছোট মানুষ, যদি ভয় পাস। আমি তাড়াতাড়ি বললাম, না না, আমরা ভীতু নই অত, তুমি বলো। আমাদের সমবেত আবদারে দাদু গল্প বলতে শুরু করলেন। তখন আমার বয়স অল্প, সবে কলেজ পাশ করেছি। একটা চাকরির আশায় এদিক ওদিক ঘুরছি। একদিন সকালে নিজের ঘরে জানলার ধারে টেবিলে বসে একটা আপিসের কাজের জন্য দরখাস্ত লিখছি। বাবা এসে একখানা চিঠি দিয়ে গেলেন। বললেন, গতকালের ডাকে চিঠিটা এসেছে, দেখ কোনো কাজকর্মের খোঁজ এলো কিনা। চিঠিটা হাতে ধরিয়ে দিয়ে বাবা পাশেই দাঁড়িয়ে রইলেন, হয়তোবা ছেলের চাকরি পাকা হওয়ার খবর শুনবেন বলেই। যাই হোক, আমি চিঠি খুলে দেখি আমারই এক কলেজের বন্ধু অনিল চিঠি লিখেছে। আমি জানতাম সে মুর্শিদাবাদেরই কোনো একটা গ্রামের ছেলে। কলকাতায় পিসির বাড়িতে থেকে কলেজে পড়তো। পড়াশোনা শেষ করে আবার গ্রামে ফিরে গেছে। চিঠিতে সে লিখেছে, ভাই নির্মল, কলেজের শেষ বছর থেকেই তুই চাকরির সন্ধানে ছিলি। চাকরি কি পেয়েছিস? যদি না পাস, আমার চিঠি পাওয়া মাত্র আমাদের গ্রামে চলে আয়। আমাদের গ্রামের পূর্ববর্তী যে জমিদার, তাদের এখন বিশাল ব্যবসা দেশে বিদেশে। ওই বাড়ির এক বৃদ্ধ সদস্য নিজের জীবনী লিখতে চান, অথচ তার শরীরের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ফলে বর্তমানে লিখতে পারেন না। উনি একজন সেক্রেটারি চাইছেন, যে ওর হয়ে লেখালেখি করে দেবে। তোর জন্য সুবর্ণ সুযোগ। এই পর্যন্ত সবে পড়েছি, বাবা পাশ থেকে বলে উঠলেন, তা ওর জীবনী লেখা হয়ে গেলেই তো তোর চাকরি রীতি। আমি বললাম, দাঁড়াও, শেষে আর কি লিখেছে দেখি, পড়ে দেখি। এই বলে আবার পড়তে শুরু করলাম। অনিল লিখেছে, তোর কাছে সুবর্ণ সুযোগ। এর কাছে ভালোভাবে কাজ করতে পারলে ওরা নিজেদের ব্যবসার কাজে লাগিয়ে দেবেন। শুনেছি মাস 6 পরেই পশ্চিমবঙ্গের বাইরে বোম্বেতে ওদের এক ম্যানেজার নিযুক্ত করবেন। হয়তো সেই সুযোগটা তুই পেয়ে গেলি। চিঠিটা শেষ করতেই বেশ আশার আলো দেখতে পেলাম। বাবাও এক কথায় রাজি হয়ে গেলেন। আমিও মায়ের অনুমতি নিয়ে ব্যাগ গুছিয়ে একদিন বেরিয়ে পড়লাম। আমি অচেনা অজানা কোনো জায়গায় যাওয়ার জন্য সবসময় সকাল সকালই বেরোই, কিন্তু সেদিন বেরোতে বেরোতে একটু বেলাই হয়ে গেল। ভেবে দেখলাম, এখান থেকে শিয়ালদা ঘন্টা দেড়েক, তারপর মুর্শিদাবাদ পৌঁছাতে ঘন্টা চারেক, সেখান থেকে পলাশডাঙ্গা আরও কতক্ষণ কে জানে। ট্রেন লেট ছিল। পৌঁছালাম যখন তখন বিকেল। স্টেশন থেকে নেমে একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে হোটেলের মালিককে জিজ্ঞেস করলাম, পলাশডাঙ্গা যাওয়ার কী ব্যবস্থা আছে? লোকটা মুখ তুলে বাইরের দিকে দেখে বলল, একটু পরেই সন্ধ্যা নামবে, এখন কি আর কিছু পাবেন? ওই দিকটা একদম পা রাখা। ফেরার সময় ভাড়া পাবে না বলে কোনো গাড়ি যেতে চায় না। শুনে একটু চিন্তায় পড়লাম। ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। যেদিকে বাস স্ট্যান্ড সেদিকে গিয়ে দেখি পরপর কয়েকটা বাস দাঁড়িয়ে। সামনে একটা চায়ের দোকানে কয়েকজন বসে গুলতানি করছিল। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, পলাশডাঙ্গা যাওয়ার বাস পাওয়া যাবে? তাদের মধ্যেই একজন বলল, পলাশডাঙ্গায় কোনো বাস যায় না, যেতে হলে সাইকেল ভ্যানই ভরসা। আমি বললাম, সাইকেল ভ্যান কোথায় পাবো? ভদ্রলোক তার উত্তর না দিয়ে খেজুরে আলাপ শুরু করে দিল। তা পলাশডাঙ্গায় কাদের বাড়ি যাবেন? কি যেন মনে করে জমিদার বাড়ির কাজের কথাটা না বলে বললাম, কলেজের এক বন্ধুর বাড়ি। লোকটা বোধহয় আরও একটু আলাপ জমানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম সন্ধে হয়ে আসছে। তার ওপর আকাশে একটু মেঘও দেখতে পেলাম। বললাম, ভ্যান কোথায় পাবো যদি একটু বলেন, সন্ধে হয়ে আসছে কি না? ভদ্রলোক হাত তুলে কোন দিকে যেন দিক নির্দেশ করে জানালেন, ওইদিকে দেখুন গিয়ে, নিতাই যদি থাকে। বুঝলাম নিতাই হলো ভ্যানওয়ালা।
তা খানিক হেঁটে গিয়ে নিতাইকে পেলাম। একটা গাছের নিচে একজন ভ্যানের ওপর মুখে গামছা মেলে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তাকে জিজ্ঞেস করলাম, নিতাই ভ্যানওয়ালা কোথায় বলতে পারবেন? সে মুখের গামছা সরিয়ে বলল, আমি নিতাই। কি চাই? পলাশডাঙ্গা যাব, কত নেবেন? আমার কথা শুনে এই লোকটা মুখের ওপর বলে দিল কিনা, যাব না। কেন কেন যাবেন না? ওদিকে রাস্তা ভালো নয়, তাই যাব না। আমি দেখলাম বেগতিক ব্যাপার। এদিকে সন্ধে হয়ে আসছে, তার উপর আকাশে মেঘ। কেউ না গেলে আমাকে হেঁটেই যেতে হবে। জিজ্ঞাসা করলাম, কতক্ষণের রাস্তা বলতে পারেন? 55 মোড় থেকে বাম দিকের রাস্তা ধরে গেলে হেঁটে ঘন্টাখানেক লাগে। ওটা শর্টকাট। চলেন 55 মোড় অব্দি পৌঁছে দিয়ে আসি, তারপর যা ভালো বোঝেন। আমি ভ্যানে চড়ে বসলাম। বড় রাস্তা পেরিয়ে অন্য রাস্তা ধরে ভ্যান নিয়ে চলল আমাকে। খানাখন্দ, পথে 2-4টে টিমটিমে লণ্ঠন জ্বলা দোকান, দুপাশে শুধু গাছপালা, ক্ষেত খামার। প্রায় 20 মিনিট চলার পর এক জায়গায় নামিয়ে দিয়ে ভ্যানওয়ালা বাম দিকে নির্দেশ করে বলল, এই যে রাস্তা, এদিক দিয়ে সোজা চলে যাবেন, কোনো দিকে তাকাবেন নে। অসত্য গাছের তলে তো এক্কেরে দাঁড়াবেন নে। আমি হাঁ করে অন্ধকার গাছপালায় ঘেরা মেঠো পথটা বোঝার চেষ্টা করছিলাম। নেতায়ের কথা শুনে অবাক হয়ে বললাম, মানে? নিতাই তড়িঘড়ি উল্টো মুখে ভ্যান ঘুরিয়ে নিয়ে বলল, আর রেত করবেন নে, সিধে চলে যান। আমি উপায় না দেখে সেই মেঠো পথ ধরেই হাঁটতে লাগলাম। ভাগ্য ভালো যে গ্রামের দিকে আসবো বলে বুদ্ধি করে একটা টর্চ নিয়ে এসেছিলাম ব্যাগে। সেইটা জ্বালাতেই একটা আলো গোল হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। তাতে খানাখন্দে পড়ার হাত থেকে বেঁচে গেলুম বটে, কিন্তু সেই আলোয় আধার যেন চারপাশে আরও চেপে ধরল। রাস্তার ধারে গাছগুলো ঝুঁকে এসেছে পথের উপর। আমি চুপচাপ চলেছি। এর মধ্যেই অসত্য গাছ যে কোথায় লুকিয়ে আছে কে জানে। তার তলায় দাঁড়ালেই বা কি হবে তাই বা কে জানে। একটু ভয়ে ভয়ে পথ হাঁটছি, এমন সময় জোরে বৃষ্টি নামলো। আমি চট করে একটা গাছের নিচে দাঁড়িয়ে ব্যাগ হাতড়ে আপন মনে বলে উঠলাম, এই যা, ছাতাটা আনিনি। তারপরে কি যেন মনে হতে টর্চটা গাছের দিকে ঘুরিয়ে ভালো করে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, এটা অন্তত অসত্য গাছ তো নয়। ভাগ্য ভালো ছিল, একটু দাঁড়াতেই বৃষ্টি কমে গেল। আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। মেঠো পথে কাদা হয়েছে, পিছলে পড়ার আশঙ্কা বেশ। মনে মনে প্রমাদ গুনলাম, হে ভগবান, কোথায় যে এসে পড়লাম। গ্রামে পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। উমা, সামনে একটা বড়সড় বাঁশঝাড় পেরোতেই দেখি একটা বাঁধানো গাছের নিচে বয়স্ক কজন মানুষ বসে বসে হুঁকো টানছেন আর মাথা নাড়ছেন। এমনভাবে মাথা নাড়ছেন যে দূর থেকে দেখে ভাবলাম কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বুঝি। এতক্ষণ পরে এতগুলো মানুষ দেখে আমার ধরে প্রাণ এলো। আমি ওদের সামনে গিয়ে পেন নাম ঢুকলাম। নমস্কার মশাইরা, পলাশডাঙ্গা কত দূর একটু বলতে পারেন? তারা আমার দিকে তাকালেন। একজন বিগলিত স্বরে বললেন, পলাশডাঙ্গা যাবে ভায়া? তা এক ছিলিম তামাক খেয়ে যাও। আমি কোনো কালেই ধূমপান করি না, তাই বললাম, দেখুন রাত হচ্ছে, আমিও ভিজে একসা, তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। একজন মজার সুরে বললেন, আরে বসো বসো, এক চিলিম না টানলে আমরা বাবু তোমাকে রাস্তা বলছি নে। অগত্যা গাছতলায় বসে হুঁকোটা হাতে নিতেই শিউরে উঠলাম। এ তো দেখছি অসত্য গাছ। মনে মনে ভাবলাম, নিতাই ভ্যানওয়ালা বারণ করেছিল এর নিচে দাঁড়াতে, কিন্তু এতগুলো লোক বসে আড্ডা দিচ্ছে, তাহলে কি নিতাইয়ের মাথায় ছিট আছে? ভাবতে ভাবতেই দেখি একজন লোক একটা গামছা নিয়ে আমার মাথা মোছাতে আসছে। সে বলল, ভিজেছ তো ভায়া বেশ, মাথাটা মুছে নাও। তার কথা শুনে অন্য আরেকজন মজার সুরে বলে উঠল, দেখিস ভদ্রলোকের মাথাটা যেন আবার তোর মতো নড়িয়ে দিস না। সেই শুনে যেই লোকটা গামছা নিয়ে এগিয়ে আসছিল সে আক্ষেপের স্বরে বলে উঠল, আমার কথা ছাড়ো তো, রেলে মাথাটা কাটা পড়লো, তারপর আর ঠিক মতো জোড়া হলো কই, নড়বড়েই রয়ে গেল। এসব শুনে আমি প্রথমে ভাবলাম ওরা নিশ্চয়ই মজা করছে,
তারপর দেখি কিনা লোকটার মুন্ডুটা সত্যি সত্যি ঘাড়ের ওপর থেকে ঢক ঢক করে নড়ে উঠলো। আর তারপরে লোকটা গেল রে, আমার মুন্ডুটা গড়িয়ে গেল। বলতে বলতে লোকটার মুন্ডুটা ঘাড় থেকে খুলে ঢকাস করে নিচে পড়লো। আর অন্যেরা সমস্বরে বলে উঠলো, আরে ধর ধর ধর, আরে গড়িয়ে গেল, আরে ধর। বলে মুন্ডুটাকে ধরতে এগিয়ে গেল। এই দেখে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া অজ্ঞান হয়ে যাবো এমন অবস্থা। কিন্তু নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আমি উঠে দাঁড়িয়ে দৌড় মারলাম যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই। ভগবানই জানেন কোন দিকে কত দূর পলাশডাঙ্গা। আমার আর পলাশডাঙ্গা দিয়ে কাজ নেই। আমি দৌড়াচ্ছি দেখে পিছন পিছন ওই সব লোকগুলো হাওয়ায় ভেসে ভেসে উড়ে আসতে লাগলো। আমি পিছন দিকে সেই সব দেখতে গিয়ে ঠকাস করে কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। চোখ খুলতেই ভয়ে আটকে উঠলাম। দুটো লম্বা মতো পা গাছ থেকে ঝুলে আছে, আর আমি সেই পায়ের সঙ্গেই ধাক্কা খেয়েছি। এমন সময় গাছের উপর থেকে জিরাফের গলার মতো লম্বা একটা গলা এঁকে বেঁকে আমার দিকে নেমে এলো। তার ডগার মাথাটা দেখি এক টিকিওয়ালা বামুনের। ভয়ের চোটে মুখ দিয়ে বেরিয়ে গেল, ও মাগো, এ তো ব্রহ্মদত্তি। সে মূলোর মতো দাঁত বার করে টিকি নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো, ও হে ছোকরা, তোর নাম কি? কোথায় পালাচ্ছিস? আমার তো তখন ভয় দাঁত কপাটি লেগে যাওয়ার উপক্রম। কোনো মতে বললাম, আমাকে ছেড়ে দিন প্রভু, আমি কিচ্ছু করিনি। আমার কথা শুনে ব্রহ্মদত্তি মশাই বেদম রেগে ধমক দিয়ে উঠল, কিছু করিসনি মানে? দেখছি করেছিস। আমি তো ভয়েই মরতে বসেছিলাম। তার সঙ্গে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করেছি প্রভু? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। ব্রহ্মদত্তি আরও রেগে গেল সে কথায়। রেগে গিয়ে ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, তুই ওদের হুকো চুরি করে পালাচ্ছিস দেখতে পাচ্ছি, আর বলছিস কিচ্ছু করিনি। এমন সময় পিছন থেকে কারা যেন বলে উঠল, পিছন ফিরে দেখি অশ্বত্থতলার মসজিদের বুড়োগুলো সব জড়ো হয়েছে। একজনের হাতে তখনও তার মুন্ডুটা ধরা। তার হাতে ধরা মুন্ডুটা বিরক্তির সুরে বলে উঠল, বেটা হুকো নিয়ে পালাচ্ছিস? তোর জন্য মুন্ডু হাতে করে এতটা দৌড়ে আসতে হলো। আমি তাকিয়ে দেখি সত্যি আমাকে যেই হুকোটা টানতে দেওয়া হয়েছিল, ভয়ের চোটে আমি সেখানে সঙ্গে নিয়েই দৌড় মেরেছিলাম। আমি ভয়ে ভয়ে হুকোখানা মাটিতে নামিয়ে রেখে বললাম, এই আপনাদের হুকো ফেরত দিলাম, এবার অন্তত আমাকে ছেড়ে দিন। আমার কথা শুনে ব্রহ্মদত্তি মশাই বললেন, ওরে, লোকটা মন্দ নয়, ভালোই। ওকে কেউ একটু বাড়ি পৌঁছে দিয়ে আয়। কথাটা শেষ হতে না হতেই মনে হলো যেন আমি হুশ করে বাতাসে ভেসে পড়লাম। আর পরক্ষণেই দেখি বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে। দরজায় ঠক ঠক করতেই বাবা দরজা খুলে অবাক হয়ে বললেন, এ কি, পলাশডাঙ্গায় যাসনি? আমি মাথা নিচু করে বললাম, না, যাওয়া হলো না। বাবা জিজ্ঞেস করলেন, এই মাঝরাতে কেমন করে ফিরলি? আমি হাত উল্টে বললাম, সবই তেনাদের দয়া। বাবা বুঝলেন কিনা কে জানে, তবে আমি আর কোনোদিনও পলাশডাঙ্গা যাওয়ার সাহস দেখাইনি। দাদু বানিয়ে বানিয়ে কেমন গল্প বললো দেখলি? তুমি ভূতের থেকে হুকো খেয়েছো, আবার গাঁটটাও খেয়েছো দাদু। চুপ চুপ, তোদের দিদা যেন জানতে না পারে।